গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু দর্শকদের মধ্যে থেকেও এই প্রশ্নটা আছে, এই প্রসঙ্গটা আছে, যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে। তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স যেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে, যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি, হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি, এই 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 আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা কল্যাণমূলক, আমাদের সময় শেষ হয়ে আসছে, একটু যদি একটু যদি শেষ করেন সময় শেষে। আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না। আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন? বাংলাদেশ তো সবসময় রেটরিক নিয়ে রাজনীতি হয়, মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা, কোনটা আসলে জামাত ইসলামী, কোনটা আসলে বিএনপি। জি বলেন, মাস পিপলের রাজনীতি হয়েছে? হয় নাই বলেই না
আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো, কিন্তু হয় নাই, হওয়ার শুরুটাও হয় নাই। এতে কি হয় জানেন, আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই। এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, জাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, রাইট? অ্যাবসলিউটলি। এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয়, দেশটাও আর আগাতে পারে না। বেশি পারে না। আপনি রুমিন ফারহানা, আপনি যদি একদম মানে কোনো ইয়া ছাড়া আপনি যদি 1 মিনিট বলেন, আমরা কোনো ইন্টারাপশন ছাড়া, প্লিজ। দেখুন, আমি তো একজন আইনজীবী। যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না। নিজামের বিচার হয়েছে 2006-এর পরে। সো তার আগে আমি যদি তর্ক করি, আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি, যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না। 1, 2 হচ্ছে, যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রকম ব্যাপার আছে, কেলেঙ্কারি, স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সুখরঞ্জন বালির কাহিনী থেকে শুরু করে অনেক রকম কথা আছে, সেই আলোচনায় আজকে আমরা আর না ঢুকি। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমি চতুর্দিকে একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি। এটা এক দলের সঙ্গে অন্য দলের অসহিষ্ণুতা, এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা, এবং আমরা চারপাশে, যে আমার ভাই বলছিলেন যে স্টেট অ্যাক্টরের চেয়ে নন স্টেট অ্যাক্টর তো বরং সেফার যদি তারা মানে অ্যাট্রসিটি করে। না, এটা সেফার না। এটা সেফার না এই কারণেই যে স্টেট যখন সরাসরি কারোর রাইট ভায়োলেট করছে, কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে যদি আপনি চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেন। কিন্তু ধরুন মোহাম্মদপুরের একটা বাড়িতে কিশোর গ্যাং ঢুকে এলোপাতাড়ি 10 জনকে কুপিয়ে গেল, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা তারই ধারাবাহিকতার একটা ঘটনা। এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে, এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টর যারা, তারা চুপ করে আছে, যেটা আপনি একদম সঠিকভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে, যখন তাদের ইচ্ছা হয় না তারা মুখ খোলে না, তখন আমাদের মতন যারা একেবারেই সাধারণ নাগরিক, আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন পার করি। রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ ইশাক, আপনাকেও। অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা হয়েছে আসলে প্রপাগান্ডার খুব গণতন্ত্রায়ন সম্ভব কিনা, প্রপাগান্ডাকে আসলে যে স্টেট মেশিনারি আসলে কতটা হেল্প করতেছে কিনা, কথা হয়েছে এই ধর্মীয়, নারী এবং সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার নিয়ে।